আমি আপনার কাছে যেটা জানতে চাই, নিশ্চয়ই খবরটা আপনার চোখে পড়েছে। মিয়ানমার তারা তাদের দিক থেকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে পর্যবেক্ষণ করে একটা প্রতিবেদন দিয়েছে। সেখানে তারা জাতিসংঘের যেই রিপোর্ট সেটাকে অস্বীকার করে নিজেরা বলেছে বাংলাদেশে অবস্থানরত 10 লাখ রোহিঙ্গার মধ্যে ম্যাক্সিমাম 3 লাখ বা তার আশেপাশে রাখাইনের বাসিন্দা, বাকি সবাই হচ্ছে বাঙালি। এটা জানার পর বাংলাদেশ আসলে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াওসো মোকে ইনভাইট করেছিলেন, ডেকেছিলেন, তীব্র আপত্তি জানিয়েছেন এবং বলেছেন বাংলাদেশের রিপোর্ট প্রত্যাখ্যান করে। এবং মিয়ানমারের রাষ্ট্রদূত তিনি কমিটমেন্ট করেছেন যে এই রিপোর্টটা বা বাংলাদেশ যা বলতে চায় সেটা তিনি তাদের দেশের প্রধানকে কনভে করবেন। এই হচ্ছে পরিস্থিতি। আপনার কাছে জানতে চাই, এতদিন পরে এসে যেখানে আমরা প্রত্যাবর্ষণ নিয়ে কথা বলবো, সেখানে আমরা বাঙালি রাখাইন এটা নিয়েই ডিবেট তৈরি করার চেষ্টা করছি। মিয়ানমারের মোটিভটা আসলে কি? ওরা কি চায় এদেরকে ফেরত নিতে, নাকি নানা অজুহাত তৈরির চেষ্টা? জি জি, আপনি মিয়ানমারের অ্যাপ্রোচটি, এটা স্বাধীনতা উত্তর মিয়ানমারের সরকারের যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা অব্যাহত রেখেছে। জি এরা সবসময় এই আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে তারা একটা বাঙালি তকমা দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকে। জি 1962 সাল থেকে তারা এই প্রসেসটা শুরু করেছে। 1982 সালে মিয়ানমারের যে আইনটা ছিল, নাগরিকত্ব আইন, এই আইনের মাধ্যমে তারা আপনার মার্জিনালাইজেশন করেছে, অর্থাৎ রোহিঙ্গাদেরকে রাষ্ট্র থেকে রাষ্ট্রহীন যাত্রার মধ্যে তারা রোহিঙ্গাদেরকে নিয়ে এসছে, যে রোহিঙ্গারা আপনার মায়ানমারের বা আরাকানের নাগরিক নয়। এবং পরবর্তীতে এই এই সমস্ত বিষয়গুলোকে আপনার লেজিটিমাইজ করেছে বেশ কিছু কম্পোনেন্ট। একটি হলো মিলিটারি কম্পোনেন্ট, অর্থাৎ জি রাষ্ট্র ক্ষমতা যখন মিলিটারিরা আসে তখন সেখানে নামে বেনামে এই রোহিঙ্গাদের উপর আরাকানের তারা এক ধরনের সশস্ত্র অভিযান পরিচালনা করে এবং এথনিক ক্লিনসিং গুলা তারা চালায়। এবং দেখবেন যে বাংলাদেশের রোহিঙ্গা ইনফ্লাক্সটি 2017 সালের পর থেকে ব্যাপক পরিমাণে হয়েছে, কিন্তু এর আগে হয়েছিল। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টাতে এই এখানে যদি একটু যুক্ত করে দেন, মানে যেখানে মিয়ানমার নিজেদের দিক থেকে তাদের দেশের সরকার এবং বিরোধী দল তো না, তারা তো বলে জান্তা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী, তারা দুই পক্ষ নিজেদের মধ্যে আসলে একটা অসন্তোষ তৈরি করে বাংলাদেশে অবস্থান নিয়ে রাখাইনদেরকে তারা অস্বীকার করছে। তাহলে আমরা আসলে প্রত্যাবাসনের বিষয়টা কাদের সাথে কথা বলবো, ডিলটা করবো কি করে? দিস ইজ ভেরি ক্রিটিক্যাল ফেজ। বাংলাদেশ একটা ক্রিটিক্যাল ফেজ অতিক্রম করছে। এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো বাংলাদেশের পক্ষে এবং রোহিঙ্গাদের পক্ষে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, কিন্তু বিশেষ করে আপনার মায়ানমার সরকার কিন্তু এই জাতিসত্তাকে তাদের নিজস্ব জাতিসত্তা হিসেবে মেনে নিচ্ছে না জি 1962 সাল থেকে। জি এবং সেইখানে আপনার এটাই হলো মেইন সমস্যা, অর্থাৎ আমার দেশের জন্মগ্রহণ করা মানুষগুলো রাষ্ট্রহীন মানুষ হিসেবে পরিণত হচ্ছে। জি এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে এটা বিপন্ন একটা মানবিক জাতিগোষ্ঠী হিসেবে তারা রূপান্তরিত হয়েছে। এবং এটা হয়েছে শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র এই রোহিঙ্গা সম্প্রদায়কে আপনার রাষ্ট্রহীন একটা জাতিসত্তাতে রূপান্তরিত করেছে। এই বিভিন্ন আইন এবং সংশোধন, নাগরিকত্ব আইন, এই সমস্ত বেড়াজাল দিয়ে। এবং 2017 সালের পরে যে ইনফ্লাক্সটা বাংলাদেশে এসেছে, এবং জি বাংলাদেশের রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশ থেকে আর প্রত্যাবাসন তারা করেনি। সুতরাং দিস ইজ এ গ্রেট একদম একদম। আপনার আমরা ট্র্যাজেডি। ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা একদম পরিষ্কার না। আপনার কেউ কিছু জানতে চাইবেন? না, অথবা আমি আমার একটা আমার একটা প্রশ্ন ছিল জি যে রোহিঙ্গাদেরকে এই ইস্যুটা তো মাল্টিল্যাটারাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা ইন বিটুইন রোহিঙ্গা এবং বাংলাদেশ এবং মিয়ানমারের ইস্যু মধ্যে থাকেনি, থাকেনি, এবং এভাবে সলভ করা যাবে কিনা আমি জানি না। অনেক চায়না একটা বড় স্টেক হোল্ডার, ভারত একটা বড় স্টেক হোল্ডার, রাশিয়া আছে, ইউক্রেন আছে। রাশিয়া আছে, ইউক্রেন আছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1977-78-এর দিকে আপনার মনে আছে জিয়াউর রহমান সাহেব, প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইস্যুটাকে ইউনাইটেড নেশন এবং আইওসিতে নিয়ে গিয়েছিলেন। এবং পরে উনি এত শক্তভাবে জেনারেল নেউইনের সাথে এটা নেগোশিয়েট করেছিলেন যে তখন তারা বাধ্য হয়েছিল যে রেজাল্ট 1978 একটা চুক্তি করার জন্য। তো আপনারা জানেন সেটা। সেই শক্ত রোল প্লে না করলে এই সমস্যার সমাধান আর অন্য কোনোভাবে হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি একটু জানতে চাই। আমি সেই শব্দটা উচ্চারণ করতে চাই না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল নেউইনকে কি বলেছিলেন। জি এটা অনেকেই জানেন, কিন্তু আমি সেটা আর উচ্চারণ করতে চাই না এখানে। এবং পরবর্তীতে দেখা গেছিল যে সুর করে কিন্তু রিপেট্রিয়েশন শুরু হয়েছিল। আপনার কাছে কি মনে হয়?
না, আপনি যথার্থ বলেছেন। ৭৮ সালের মধ্যেই আমরা এটার সলিউশনটা পেয়েছিলাম। বিকজ অফ বাংলাদেশের তখন একটা শক্তিশালী গভর্নমেন্ট ছিল এবং জিয়াউর রহমান ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে তিনি খুব রেসপেক্টেড একজন প্রেসিডেন্ট ছিলেন। বিশেষ করে মুসলিম বিশ্ব এবং ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার সাথে তার একটা গুড রিলেশন ছিল। পাকিস্তানের সাথে একটা গুড রিলেশন ছিল। সুতরাং ওই একটা বিষয়, আরেকটা বিষয় হলো তখনকার মিলিটারি অ্যাসপেক্টটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। বিকজ বাংলাদেশের যেহেতু জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন এবং মিলিটারিদের উপর তার একটা নিয়ন্ত্রণ ছিল এবং সেখানে একটা এক্সপিডিশন হয়েছিল, যেটা আপনি বলতে চাননি, যে জিয়াউর রহমানের নেতৃত্বে কিন্তু একটা এক্সপিডিশন হয়েছিল। অর্থাৎ মিলিটারি যখন কোনো একটা জাতিসত্তাকে আপনার নিঃশেষ করতে চায় তখন কথা বলতে হবে মিলিটারির ভাষায়। এখন আমাদের জি। দুইটা ওয়ে খোলা আছে। একটা হলো যে কূটনৈতিক তৎপরতা আমাদেরকে না, চালাতে হবে, এখানে একটা পাশাপাশি ছোট্ট সমস্যা আছে অধ্যাপক আনিসুর রহমান। মানে জি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ডিল করতে পেরেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পারবেন কিনা? কারণ যাদের সাথে করবেন সে দেশটাই তো অস্থির এবং স্টেক হোল্ডারের সংখ্যাটা বেড়ে গেছে। সেই সময় যে প্রেক্ষাপট সেখানে খুব সহজভাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতে পেরেছিলেন, কারণ মিয়ানমারে তখন একটাই সরকার ছিল, কারণ তো জান্তা না, সরকার আর বিরোধী। তখন মিয়ানমারের সাথে আমাদের বাইলেটারাল ট্রেড খুব বেশি একটা ছিল না। এখন যেভাবে ট্রেড অনেক বেড়ে গেছে, অনেক কিছুর জন্য আমরা তাদের উপরে ডিপেন্ডেন্ট, অনেক কিছু তাদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করি এবং অন্যান্য রিজিওনাল পাওয়ার তার সাথে অ্যাড হয়ে গেছে। তারপরেও আমি মনে করি যে এটা যদি চায়নাকে ইনভলভ করা না যায়, মিলিটারি ভাষায় যদি কিছু কথাবার্তা না বলা যায়, তাহলে কি এটা সম্ভব এভাবে? আনিসুর রহমান। না, পসিবল? এটা আপনি খুবই যথার্থ বলেছেন। আমাদের যে স্ট্র্যাটেজিক লোকেশনটা আছে, এই লোকেশনে আমাদের মিলিটারি প্রেজেন্সটা কেমন এবং আমাদের এখানে কি ধরনের মিলিটারি ওয়েপন্স গুলো আছে, আমরা কি ধরনের প্রোটেকশন করছি, অর্থাৎ আমাদের বাউন্ডারি, ল্যান্ড বাউন্ডারি যেটা আছে এবং আমাদের সীমান্ত কতটা প্রোটেক্টেড, এবং আমরা সীমান্তের মধ্যে যখনই প্রোটেক্টেড একটা সীমান্ত তৈরি করতে পারবো এবং সেখানে ধরেন মডার্ন ওয়েপন সিস্টেম যেটা আছে, ড্রোন সিস্টেম আছে আপনার, যেটাকে সীমান্ত সুরক্ষার যে সমস্ত পলিসিগুলো ওয়েস্টার্ন ইউনিয়ন নিয়ে থাকে, শক্তিশালী রাষ্ট্রগুলো নেয়, সেটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, অন্তত পক্ষে যে ধরনের তৎপরতা মিয়ানমার সেনাবাহিনী বা আরাকান আর্মি পরিচালনা করে সেটাকে যদি স্টপ করা যায়, দ্যাট ইজ এ গুড সাইন। এবং মিয়ানমার সরকার যেই থাক না কেন বুঝতে পারবে যে বাংলাদেশ তার আগের অবস্থানে নাই, বাংলাদেশ একটা অবস্থান চেঞ্জ করেছে এবং সবসময় মিলিটারিদের সাথে কম্পেট করতে গেলে, মিলিটারি গভর্নমেন্টের সাথে কম্পেট করতে গেলে আমাদের একটা পাওয়ারফুল মিলিটারি স্ট্র্যাটেজি বুঝতে পারছি, একদম স্পষ্ট। আমি এই পর্যায়ে সুরক্ষণ করার জরুরি আর কি। হ্যাঁ, আমি এই পর্যায়ে একটু সরকার দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন আপনার কাছ থেকে একটু জানতে চাই, কারণ এই ইস্যুটা নিয়ে কথা শুনতেই হবে। কারণ যতবার আসলে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা আলাপ করব, ততবার ওই সময়ে যে রুলিং পার্টি তার উপর দায়টা আসবে যে আপনারা আসলে নেগোসিয়েশন করতে পারছেন নানা কিছু। এখন প্রেক্ষাপট আপনি দেখলেন, খোদ মিয়ানমারই অস্বীকার করার চেষ্টা করছে। আমরা আসলে কোন পথে হাঁটবো? একটু আগে প্রফেসর আমানুল্লাহ বললেন অনেক স্টেক হোল্ডার। স্যার একটা জিনিস বলছিলেন, শক্তিশালী রিজিওনাল যে পাওয়ারটা, এটাকে প্রভাবিত করতে না পারলে, মানে ফোর্সিক্যালি যদি এই মায়ানমারকে যদি টুটি চেপে ধরা না যায়, Right. তারা ওরা বাউন্ড, মানে তারা এটা বাধ্য হবে না। যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান করেছিলেন। যেটা করেছিলেন। আর কাকে চেপবো? মানে জান্তা সরকার নাকি বিরোধী দল? মানে আমরা তো জানি না। বাই দিস টাইমে কিন্তু বার্মার যে শক্তিটা, সামরিক শক্তিটা, এটা বাংলাদেশের থেকে শুনেছি 5 গুণ বেশি। সুতরাং আর আমাদের দেশে অর্থনৈতিক ভিত্তি বা কোন ইস্যুতে এই দেশে কিন্তু যুদ্ধে জড়াবার মতো কিন্তু আমাদের পরিস্থিতি নাই। তা আমি একটা জিনিস, স্যার কি লাইনে আছেন? হ্যাঁ, অধ্যাপক আনিসুর রহমান আছেন। আমার একটা কৌতূহল, আমি শুনেছি, বাট এটার বাস্তবতা যেহেতু উনি আন্তর্জাতিক বিষয় ইয়েতে, হ্যাঁ, গত ফেসিস্ট সরকার জানতে যতগুলো চাচ্ছেন? অপকর্ম করেছে, হ্যাঁ ওনাকে আমি হ্যাঁ, অধ্যাপক আনিসুর রহমান শুনুন। Just জি। এটা আমার লেক অফ নলেজ আমি বলতে চাই, ওনার মাধ্যমে আমরা শুনেছি, সেটা হলো আন্তর্জাতিক পর্যায়ে ওনাদের বিশ্লেষণ বা খবরাখবর বেশি, তো যে গত ফেসিস্টের সময় যে ধরনের অপকর্ম, গণতন্ত্র, মানুষবিহীন যে গণতন্ত্রের সংজ্ঞাটা আমরা দেখেছি, এবং আমরা তার ছোট বোনকে বলেছি যে মা বা বোন, এত লোককে তুমি খাওয়াচ্ছ, 5 লক্ষ লোককে তুমি খাওয়াতে পারবে না কেন? এটা বিহাইন্ড দ্য সিন ছিল। ওদের তো অনেক মানে অপকর্মের টাকা, নোবেল পুরস্কার পাওয়ার জন্য যে অর্থটা এই বিভিন্ন খাত থেকে সঞ্চিত টাকাটা নিয়ে ওরা নাকি ওইখানেও একটা পারচেস করে নোবেলটা কিনতে চেয়ে, অন্তত নোবেলটা যদি পেয়ে যেত সমস্ত অপকর্মগুলো ঢেকে পড়তো। এই ধরনের কোনো প্রচেষ্টা আসলে ছিল কিনা? এবং এটা একটু অ্যাড করে দেই সাথে,
তৎকালীন সরকারের যে চুক্তিটা, সেই চুক্তিটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না কি বলবেন। এবং অনেককে এই কাজে মানে অ্যাসাইন করা হয়েছিল সরকারের তরফ থেকে, কি যারা বৈদেশে এই আওয়ামী লীগের স্পন্সর ছিল, তারা ওইখানে ঘুরে ঘুরে নাকি এটাকে মানে একটা নোবেলের মানে আমরা শুনি তাহলে অধ্যাপক আনিসুর রহমান। জি, যে আমাদের মাননীয় সংসদ সদস্য রতন ভাই যথার্থ বলেছেন, এবং এই বিষয়গুলো কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, বাংলাদেশের স্থানীয় মিডিয়াতে এসেছে, এবং এগুলো কিন্তু ফ্যাক্ট। অর্থাৎ রোহিঙ্গাকে পুঁজি করে গত ফ্যাসিস্ট সরকার কিন্তু অনেকগুলো কাজ করেছিল। আমি দেখেন, আপনার হলো যে বাংলাদেশের সামরিক বাহিনীকে কি ধরনের একটা আপনার আনস্টেবল একটা বাহিনীতে রূপান্তরিত করেছিল পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে আপনি দেখবেন যে প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও একদিনে এই 56 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়নি। তার মানে হচ্ছে যে এগুলো রাষ্ট্রের জন্য খুব থ্রেট। কারণ হলো আমাদের মিলিটারি উইংটাকে ডিস্ট্রয় করেছিল, সেনাবাহিনীকে পুরা মোরাল বিভিন্ন কাজে ব্যবহার করেছে, পুরা মোরালটা নষ্ট করে দেওয়া। প্রধানতম কাজ আমরা একেবারে শেষের দিকে আছি। জি, বলুন। সেনাবাহিনীর প্রধানতম কাজ হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে এনশিওর করা, বর্ডার সিকিউরিটিকে এনশিওর করা। সেটাকে ব্যবহার না করে সেখানে যদি নোবেল প্রাপ্তির একটা বিষয় থাকে, সেটা অবশ্যই জাতির জন্য, রাষ্ট্রের জন্য অনেক বেশি পরিমাণে হুমকি এবং অনেক বেশি পরিমাণে পীড়াদায়ক, এবং যেটা আমরা দেখেছি। এবং আসলেই এই ইন্টারন্যাশনাল মিডিয়া এবং বাংলাদেশের যে স্থানীয় যে মিডিয়াগুলো আছে, এটার মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হয়েছে, এবং এটা একটা ফ্যাক্ট। এটা একটা ফ্যাক্ট। সবশেষ মন্তব্যটা আপনার নিয়ে। না, আমি যে কথাটা বলছিলাম যে চুক্তিটা এই আওয়ামী লীগ সরকারের সময় মায়ানমারের সাথে হঠাৎ করে করা হয়, সেই চুক্তিটাও কিন্তু একটা মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে অনেকে মনে করছেন। আপনি কি মনে করেন? না, হ্যাঁ, এই চুক্তিগুলো শুধুমাত্র মিয়ানমারের সাথে না, ইন্ডিয়ার সাথে যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল, এবং পরবর্তীতে ইউনিট সরকারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল, দেখুন বাংলাদেশে যখনই একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সরকার, যেটা সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যারা প্রতিষ্ঠিত হয়েছিল, ওই সরকারের ফরেন পলিসি বা ওই সরকারের সাথে আপনার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্ক ছিল খুব স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমরা এখন আলাপ কিন্তু শেষ করব। আপনি শুধু মাত্র এখানে অধ্যাপক আনিসুর রহমান একটা সমাধান আপনি আমাদেরকে দিয়ে আলোচনা শেষ করব। এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? মিয়ানমার একটা সরকার দেশ চালাচ্ছে না, এটা কনফার্ম। এদের মানে স্টেট ভাগ হয়ে গেছে, আলাদা আলাদা। তাহলে আমরা নেগোসিয়েশনটা কার সাথে করব? সমাধানটা কি আসলে? আমাদের দুটো সমাধান আছে। একটা সমাধান কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, সেখানে কে রাষ্ট্র ক্ষমতায় আসে সেটা দেখার বিষয় না। এখানে অ্যাক্টর গুলো হচ্ছে চায়না, এখানে অ্যাক্টর ইন্ডিয়া, এখন অ্যাক্টর হচ্ছে আপনার মালয়েশিয়া, এখানে অ্যাক্টর হলো ইউএসএ। সুতরাং এই সমস্ত বিগ কান্ট্রিগুলোর সাথে আমাদের ডিলিংসটা কেমন হবে, এবং ইউএন এর সাথে ডিলিংস, ইউরোপীয় ইউনিয়নের সাথে ডিলিংস কেমন হবে, ওআইসি রাষ্ট্রগুলোর সাথে ডিলিংস কেমন হবে রোহিঙ্গা প্রশ্নে, এটা রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ডলি, এই আপনার আমাদের পূর্ব সীমান্তের মধ্যে আমাদের বর্ডার সিকিউরিটি সিস্টেমটাকে আমাদের ইনক্রিজ করতে হবে। মিলিটারিদেরকে আপনার হলো অনেক স্ট্র্যাটেজিক স্টেপ নিতে হবে, যেটা করে রোহিঙ্গাদের এই বিষয়গুলো সমাধানের জন্য অনেকটা আপনার অনুঘটক হিসেবে কাজ করবে। সুতরাং আমি দুইটা বলছি, একটা ডিপ্লোম্যাটিক এবং আরেকটা হচ্ছে আপনার মিলিটারি প্রেজেন্স ইন দা ইস্টার্ন বর্ডার। আমি লাস্ট কথাটা বলি, তারপর প্রথমে হয়তো শেষ করবেন। যে যতগুলা বিবদমান গ্রুপ আছে মিয়ানমারে, বর্তমান সরকার থেকে ধরে একদম সব জায়গাতে যারা যারা আছে, এদের উপরে কোনো না কোনো ভাবে চায়নার একটা প্রভাব আছে। যারা সরকারে আছে তারাও, যারা রাখাইনে আছে তারা, সবার সাথে এক ধরনের আমার এই যে একটা নিউজ শুরু হয়ে যাবে ওই জায়গাটাতে চায়নাকে কিভাবে ইনভলভ করা যায়। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়েছিলেন 77-78-এ, ওই লাইনে হাঁটতে হবে। বাংলাদেশকে যে মোড়লরা কবজায় রাখতে চায়, তারা যদি আমাদের প্রতি একটা বদান্যতা না দেখায়, এবং তারা যদি ফোর্সিক্যালি এই মায়ানমারকে যে কোনো আঙ্গিকে, সেটা রাখাইন হোক, যে কোনো ফোর্সকেই যদি তাদেরকে মানে একটা ডাইরেক্ট ঘাড়ে ধরতে হবে, যেটা এটা এখান থেকে সরাও, এই ধরনের কোনো প্রচেষ্টাকে যদি আমরা বাধ্য করতে না পারি, যেটা তারেক রহমান ইতিমধ্যে যে ইনিশিয়েট করেছেন। একদম, তার মানে যে বার্তাটা আমরা দিচ্ছি, ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে কথা বলছি, চীন মালয়েশিয়ার সঙ্গে সবাইকে আমরা জানিয়েছি, সেম কাজটা এখানে করতে হবে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। সবাইকে ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ।